ঠিক তেমনি তারা যদি এই ঘাঁটিটা তুলে, তখন মানুষ বা সৈন্যবাহিনী, বিভিন্ন প্রশাসন একটা চাপের মুখে পড়ে যাবে। তাদের কথাগুলো শুনতে সরকার প্রধান হোক বা যেই হোক বাধ্য হবে, কারণ তাদের জোট অনেক বড় জোট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আম্মা বাদ। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি যে বিষয়টা শোনা যাচ্ছে, যে গুঞ্জন উঠেছে, সেটা হলো বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনের কোনো কেন্দ্র বা কোনো শাখা ঢাকায় গড়তে দেওয়া যাবে না। তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে যাবার কারণ কি? জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে কি কি ক্ষতি হতে পারে, আজকে সে বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এই প্রশ্নের উত্তরগুলো জানতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে জাতীয় মানবাধিকার কমিশন কি, জাতিসংঘ কি, এবং এর কুফলটা কি, আসলে এর গঠনের মূল কারণগুলো কি। তো জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজ হলো জনগণের অধিকার আদায় করা, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়া, জনগণকে অত্যাচার থেকে রক্ষা করা। এটা হলো তাদের মগজ ধোলাই করার জন্য একটি বাক্য মাত্র, কিন্তু এর পিছনে আছে অনেক বড় কৌশল, অনেক বড় চক্রান্ত। আসলে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1947 সনে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুই বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ ব্রিটেন তখন যুদ্ধে বিজয়ী হবার জন্য ইহুদিদের কাছ থেকে কিছু অর্থ ধার নিয়েছিল। সেই অর্থ ধার নেওয়ার পিছনে এবং অর্থ ধার দেওয়ার পিছনে একটাই কারণ ছিল, সেই কারণটা হলো এই যে ফিলিস্তিন ভূমি, সেটা ইহুদিদেরকে যে কোনো মূল্যে ছিনিয়ে এনে দেওয়া। কারণ ইহুদিদের একার পক্ষে কখনোই সম্ভব না ওই ফিলিস্তিন ভূমি মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। তো ফিলিস্তিন ভূমি মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এই বিশ্বযুদ্ধগুলোর পরে জাতিসংঘ প্রতিষ্ঠা করে 1947 সনে খ্রিস্টানরা জাতিসংঘ প্রতিষ্ঠা করে। তাদের কথা অনুযায়ী এবং তাদের দেওয়া ওয়াদা অনুযায়ী, তারা যে ওয়াদার বিনিময়ে ওই বিশ্বযুদ্ধের সময়ে ঋণ পেয়েছিল, খ্রিস্টানরা যে অর্থ নিয়েছিল ইহুদিদের কাছ থেকে, সেই ঋণ, তাদের সেই সম্পদ নেওয়ার পিছনে যে তারা ওয়াদাবদ্ধ ছিল, সেই ওয়াদা পূরণ করার জন্য ফিলিস্তিন ভূমিকে ওই ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য তারা ওই জাতিসংঘ নামক একটি সংস্থার স্থাপন করে বা প্রতিষ্ঠা করে। সেই সংস্থায় অনেকগুলো দেশকে একত্র করা হয় এবং অনেকগুলো দেশের সৈন্যবাহিনী, সেনাবাহিনী সেখানে একত্রিত করে বিভিন্ন দেশে পাঠানো হয়। ঠিক তারই ধারাবাহিকতায় জাতিসংঘ এই ফিলিস্তিন ভূমিকে খ্রিস্টানদের হাতে, ইহুদিদের হাতে তুলে দেওয়া হয় এবং সেখানে ইসরায়েল নামক একটি রাষ্ট্র সেখানে তারা স্বীকৃতি দেয়। অর্থাৎ জাতিসংঘ যা স্বীকৃতি দেবে পুরো বিশ্ব তা মেনে নিতে বাধ্য, এমন একটা সিস্টেম তারা চালু করেছে ওই 1947 সন থেকে। ঠিক তারই ধারাবাহিকতায় এই পুরো বিশ্বে মুসলিমদের উপর তাদের আধিপত্য, মুসলিমদের উপর তাদের যে জোর জবরদস্তি এবং তাদের যে রাষ্ট্র এবং তাদের যে গ্রেটার একটা পৃথিবী প্রতিষ্ঠার যে মূল টার্গেট আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নের ধারাবাহিকতায় পুরো বিশ্বে জাতিসংঘ নামক এই মহলটি, এই সংগঠনটি আমাদের কাজ করে যাচ্ছে। এবং তাদের মূল লক্ষ্য হলো তারা কিভাবে নিজেদের কন্ট্রোলে পুরো বিশ্বকে নিবে। ঠিক এই স্বপ্ন তাদের গোপনে রেখে এবং তাদের মানুষের সামনে তাদের যে মূল বাক্য তারা রচনা করছে, সেটা হলো মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। আপনি যদি অধিকার ফিরিয়ে দেওয়ার এর সত্যতা যাচাই করতে চান, তাহলে আপনি বিভিন্ন দেশের যুদ্ধ বিগ্রহের কথা দেখতে পাবেন। তারা এই পৃথিবীর বিভিন্ন দেশে এখন বর্তমান চলমান যুদ্ধগুলো কিন্তু বন্ধ করার জন্য কোনো রকমের সহযোগিতা কিংবা কোনো রকমের তারা সাপোর্ট দিচ্ছে না। তারা এই যে ফিলিস্তিনে ইহুদিরা আমাদের এই মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে, তার বিরুদ্ধে কিন্তু তারা কোনো রকমের কথা বলছে না।
এবং তারা এর প্রতিবাদও করছে না। এর মূল কারণ হলো তারা ওই চাচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করে তাদের একটা শক্তিশালী পৃথিবী গঠন করতে, এবং তারা যে পৃথিবী গঠন করতে চাচ্ছে সেই পৃথিবীতে মুসলমান নামক কোনো ধর্ম থাকবে না, ইসলাম নামের কোনো ধর্ম থাকবে না, এটাই তাদের মূল স্বপ্ন। এবং প্রতিটা দেশ তাদের আওতাভুক্ত থাকবে। আপনি জানেন এই যে হাই কমিশনের, জাতীয় মানবাধিকার কমিশনের যে মূল লক্ষ্য হচ্ছে মানুষের অধিকার আদায় করে দেওয়া। এই অধিকার আদায় করে দেওয়ার নামে তারা প্রথমে একটা দেশে ঢুকবে, সেই দেশে তাদের বিভিন্ন সৈন্যবাহিনী নিয়ে আসবে এবং সেই সৈন্যবাহিনী দ্বারা তারা সেই দেশের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং মানুষের যে অত্যাচার হয়, সেই জুলুম হয়, সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলে তারা তাদের একটা শক্তি সেখানে স্থাপন করবে এবং পর্যায়ক্রমে তারা সেই দেশের স্বাধীনতা, সেই দেশের সার্বভৌম রাষ্ট্র, সেই দেশের ক্ষমতা তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবে। সমস্ত শক্তি তাদের কাছে থাকবে, তারা যেমনি বলবে, তারা যেভাবে চালাবে সেভাবে চলতে বাধ্য হবে, কারণ ওই দেশে তাদের প্রচুর সৈন্যবাহিনী থাকবে এবং যে কোনো তারা শত্রুর মোকাবেলায় সেই দেশেই তারা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারবে। কারণ প্রতিটা দেশে যদি তাদের সৈন্যবাহিনী থাকে, এক একটা ঘাঁটি থাকে, এক একটা নিজেদের শক্তি থাকে, তাহলে সেই দেশের জনগণকে, সেই রাষ্ট্রটাকে নিজেদের কবজায় নেওয়া খুবই সহজ একটা বিষয়। আপনি যদি চিন্তা করেন যে এই পৃথিবীতে আপনি এখন যুদ্ধ করবেন এই দেশ থেকে ওই দেশে গিয়ে, বা সেই আমেরিকা থেকে বাংলাদেশ এসে যুদ্ধ করা, বা পাকিস্তান এসে বা সৌদি আরবে এসে বা বিভিন্ন দেশে এসে যুদ্ধ করা, সেটা এখন কিন্তু খুব সম্ভব না। কারণ আমরা এখন টেকনোলজির মাধ্যমে, অনলাইন মাধ্যমে বা বিভিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে যদি তারা সেনাবাহিনী বা সৈন্যবাহিনী তারা আমাদের দেশে পাঠায়, অনেক সময় লেগে যাবে আসতে, এবং আস্তে আস্তে আমাদের দেশের মানুষগুলো সেই বিষয়গুলো জেনে যাবে এবং আমাদের সরকার প্রধান এবং আমাদের সৈন্যবাহিনী তখন তৈরি হয়ে যাবে শত্রুর মোকাবেলায়। এখন স্যাটেলাইটের মাধ্যমে তারা পুরো পৃথিবীকে যেমনি কবজা করছে, ঠিক তেমনি তারা একটু ভয়ের ভিতরেও আছে। তাদের একটা দেশ বিজয় করার জন্য, তাদের একটা রাষ্ট্র বিজয় করার জন্য এখন সেই সৈন্যবাহিনী নিয়ে প্রাচীন যুগের মতন ঝাঁক বেঁধে অগ্রসর হওয়া এখন সম্ভব নয়। কারণ সৈন্যবাহিনী যখন দল বেঁধে অগ্রসর হয়, তখন মানুষ আগে থেকেই জানতে পেরে যাবে এমন একটা যুগ এখন চলে এসেছে। কিন্তু এখন তাদেরকে এই দেশ দখল বা এই রাষ্ট্র দখল বা পৃথিবীর মধ্যে তাদের শক্তি প্রতিষ্ঠিত করতে হলে প্রতিটা দেশে বিভিন্নভাবে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন অজুহাতে তাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করে সেখানে তাদের এক একটা ঘাঁটি তুলে নিতে হবে এবং সেই ঘাঁটি থেকেই আপনার সেই দেশকে দখল করতে হবে এবং সেই ঘাঁটি থেকেই আপনার সেই শক্তিটা উৎসর শুরু হবে। আপনি এখন চিন্তা করলে দেখতে পাবেন যে আপনার শত্রু যদি আপনার ঘরে থাকে, তাহলে সেই শত্রু দ্বারা আপনি যতটা ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু অন্য একটা এলাকায় বা অন্য একটা গ্রামে যদি একটা শত্রু থাকে, সেই শত্রু দ্বারা আপনি ততটা ক্ষতিগ্রস্ত হবেন না। কিংবা সেই শত্রু যদি আপনার কোনো ক্ষতি করার জন্য আগমন করে বা আসে, তখন কিন্তু আপনি নিজের সেফটি নিতে পারবেন। কিন্তু আপনার ঘরে বা আপনার পাশেই যদি শত্রু থাকে, তাহলে সেই শত্রু কখন আপনাকে আক্রমণ করবে সেই বিষয়টা কিন্তু আপনি কখনোই নিজে সেফটি বা নিজের যে রক্ষা এটা করতে পারবেন না। ঠিক তেমনি তারা এখন এই সজোয়া যান নিয়ে বা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ না করে তারা প্রতিটা দেশে বা বিভিন্ন দেশে তাদের সেনাবাহিনী পাঠানোর একটা সিস্টেম লঞ্চ করেছে, যেই সিস্টেমে প্রতিটা দেশে তাদের সেনাবাহিনী থাকবে। যে দেশ তাদের বিরুদ্ধে যাবে, যে দেশ তাদের প্রয়োজন হবে, তারা ওই দেশের সেনাবাহিনী দিয়ে সীমিত সময়ের মধ্যে তারা ওই দেশটাকে দখল করে নেবে বা ওই দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটাকে তাদের কন্ট্রোলে নিয়ে নেবে। এবং যদি মানবাধিকার কমিশন এই বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা বলতে খুব বেশি কিছু একটা থাকবে না। কারণ বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের প্রতিটা কর্ম, বাংলাদেশের প্রতিটা কাজ তখন তাদের আওতায় থাকবে। তারা যা বলবে তা করতে হবে, কারণ তাদের শক্তি বাংলাদেশে থাকবে, বাংলাদেশে তাদের অনেক অস্ত্র থাকবে, বাংলাদেশ তাদের অনেক সামর্থ্য থাকবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের এই সেনাবাহিনীকে দমন করার জন্য। ঠিক তেমনি তারা যদি এই ঘাঁটিটা তুলে, তখন মানুষ বা সৈন্যবাহিনী, বিভিন্ন প্রশাসন একটা চাপের মুখে পড়ে যাবে। তাদের কথাগুলো শুনতে সরকার প্রধান হোক বা যেই হোক,
বাধ্য হবে, কারণ তাদের জোট অনেক বড় জোট। তো সেই ক্ষেত্রে আমাদের স্বাধীনতা, আমাদের নিজেদের দেশ রক্ষার ক্ষেত্রে এই মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে স্থাপন করা এটা মোটেই একটা সুফল না এবং ভালো একটা বিষয় না। কারণ আপনি বিগত ইতিহাসগুলো থেকে জানতে পারবেন, প্রতিটা দেশ, প্রতিটা রাষ্ট্র, প্রতিটা ভূখণ্ড যখন তারা ইহুদি খ্রিস্টানরা দখল করে নিয়ে এসেছে, তো তারা বিভিন্ন সিস্টেমে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে তারা কিন্তু এগুলো দখল করেছে। প্রাচীন যুগের, প্রাচীন সভ্যতার মতন তারা কিন্তু এখন নিজেদের দেশকে, নিজেদের সম্পদকে, নিজেদের এই শক্তিকে প্রমাণ দিচ্ছে না। তারা নতুন নতুন টেকনোলজি বের করছে, নতুন নতুন সিস্টেম লঞ্চ করছে, বিভিন্নভাবে তারা নিজেদের শক্তি সামর্থ্য মানুষের সামনে তুলে ধরছে। তো আপনি এটার সবথেকে বড় প্রমাণ পাবেন যখন আপনি এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল এই বিষয়ে আপনি সুন্দর একটা ধারণা রাখবেন। আপনি জানেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এই জাতিসংঘের সবথেকে বড় যে একটা অনেক বড় একটা এই জাতিসংঘের থাবা আছে বা এই জাতিসংঘের একটা উপকরণ আছে। এই জাতিসংঘ শুধু একটা রাষ্ট্রর, একটা দেশের, একটা পৃথিবীর শান্তি রক্ষার নাম দিয়ে চলছে, কিন্তু আসলে তাদের বাস্তব লক্ষ্য অনেক গভীরে, যেটা থেকে আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদেরকে সাবধানে থাকতে হবে।